বৃত্তের এই অঙ্কটা খুবই সহজ। বুঝতে পারছো যে যেটা অলরেডি পরীক্ষায় আসছে টেস্টে, যদি সেটা মূল বিন্দুগামী হয় আর কি, অথবা একটা বৃত্ত অথবা একটা বিন্দু দেওয়া থাকে। এই যে দেখো, যদি আমি আগে এরকম করে দাগায় নিই, এই যে খুবই সহজ জিনিস। এখানে দাগালাম, এখানে নিলাম, এখানে নিলাম, ঠিক আছে। এইটুক হচ্ছে 3 একক, এই যে এটুক 3, আর এটুক হচ্ছে 4, এটুক 4 একক, ঠিক আছে। এইটুক 4, এই যে আমি যদি ব্র্যাকেট দিয়ে একটু দেখাই, এই যে এটুকা, হ্যাঁ, এই যে এইটুকা, আর এটা মূল বিন্দুগামী, হ্যাঁ, মূল বিন্দুগামী, এই যে। তাহলে ঠিক আছে, তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস অবশ্যই লাগবে। তিনটা বিন্দু হতে পারে, একটা বিন্দু দুইটা শর্ত হতে পারে, অথবা দুইটা শর্ত একটা বিন্দু হতে পারে, তিনটাই শর্ত হতে পারে। তিনটা জিনিস লাগবে আমাদের বৃত্তের সমীকরণ বের করার জন্য, ঠিক আছে। যে সমীকরণ তুমি ব্যবহার করো না কেন, এই যে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এটা 1 নম্বর সমীকরণ। বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য এটা একটা সমীকরণ, আর একটা সমীকরণ হচ্ছে এক্স, আমি উপরে লিখি এটা, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তো এটা কখন ব্যবহার করবো আমরা? এটা ব্যবহার করব হচ্ছে যখন কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে এবং ব্যাসার্ধ টাইপের কিছু দেওয়া থাকবে, তখন আমরা এটা ব্যবহার করব। আদারওয়াইজ আমরা এটা ব্যবহার করতে পারি। এই সূত্রটা ব্যবহার করাটা অধিক সহজ হয় আমাদের অঙ্ক বা প্রবলেম গুলো সলভ করতে। তাই এই অঙ্কের ব্যবহার, এই সূত্রের ব্যবহারটাই তুমি বৃত্তে বেশি পাবা, ঠিক আছে। তো এখান থেকে আমি দুইটা অঙ্ক একটু করে দিই, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এটা একটু করে দিই। দেখো তো, এইটা মনে করো, এইটা, এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি। তা দেখো তো, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 3,0। এক্স অক্ষের উপর ওয়াই এর মান কিন্তু 0, তাই কিন্তু স্থানাঙ্ক মানে কি, কত দূর আসছে, এত দূর আসছে, 3 আসছে এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কত দূর গেছে? একটুও যায় নাই, তাহলে কি 0। এবার দেখো বি, প্রথমে কিন্তু এক্স এর মান লিখতে হয় স্থানাঙ্ক লেখার সময়, তাহলে এক্স অক্ষ বরাবর কত দূর গেছে? একটুও যায় নাই, 0। কারণ আমাদের জানা আছে ওয়াই অক্ষের উপর এক্স এর মান অল টাইম 0। আর দেখো এখানে ওয়াই এর মান কত, বি বিন্দুর ওয়াই কত? 4, ঠিক আছে। তাহলে উদ্দীপকের বৃত্তটি আমি এটা নিয়ে করছি, এটা ধরে নিলাম সমীকরণ, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আগেই বলেছি, কেন্দ্র দেওয়া না থাকলে আমরা এই সমীকরণে সাধারণত যাব না, গেলে ভুল হবে বিষয়টা এটাকে বলছি না, হিসাব নিকাশ একটু জটিল হয়ে যাবে, মানে এটা চাইতে আমরা কেন্দ্র দেওয়া থাকলে আমরা এটাতে গেলে সুবিধা হবে। এই যার কে হচ্ছে কেন্দ্র, আর এই বৃত্তের কেন্দ্র কিন্তু মাইনাস জি মাইনাস এফ, তোমরা সকলে জানো মাইনাস জি মাইনাস এফ। তাহলে আমরা এই সমীকরণে কাজ করছি 1 নম্বরটা নিয়ে, ওকে। তাহলে 1 নম্বর বৃত্তটি তোমরা কি লিখবা? উদ্দীপক অনুযায়ী, অনুসারে, যেহেতু আমাদের চিত্রে ওটা উদ্দীপকে দেওয়াই আছে, উদ্দীপক অনুসারে বৃত্তটি, বৃত্তটি কত কত 0 0 বিন্দুগামী, তারপর হচ্ছে 3 0 বিন্দুগামী, তারপর এবং এবং 0 4 বিন্দুগামী। তিনটা জিনিস কিন্তু আমার আছে, তিনটা বিন্দু আছে এখানে, যে কোনো তিনটা জিনিস থাকতেই হবে, এত বিন্দুগামী। অঙ্কের মধ্যে অবশ্যই তিনটা জিনিস দেওয়া থাকবেই থাকবে বৃত্তের সমীকরণ বের করার জন্য, ঠিক আছে। এটা এখন এই বিন্দু দিয়ে একবার, তার মানে কি দেখো তো, ও বিন্দু মানে 0 0 বিন্দু দিয়েও বৃত্তটা পাস করেছে, 3 0 বিন্দু দিয়েও পাস করেছে, 0 4 বিন্দু দিয়েও পাস করেছে, ওকে। তাহলে আমরা কি করব? এটা দিয়ে একবার সিদ্ধ করব, এটা দিয়ে একবার সিদ্ধ করব, এটা দ্বারা একবার সিদ্ধ করব, তাহলে আমার জি এফ এবং সি এর মানটা বের হবে, বা বের না হলে সমীকরণ 3টা পাবো। ওই সমীকরণ 3টা, আননোন ভেরিয়েবল 3টা, কি কি? জি এফ সি বের হয়ে যাবে, পাস করে একে একে। তো 0 0 বিন্দুর ক্ষেত্রে, 0 0 বিন্দুর ক্ষেত্রে, 0 0 বিন্দুর ক্ষেত্রে দেখো তো, খেয়াল করে, এক্স এর মান 0, ওয়াই এর মান 0, সিদ্ধ হওয়া মানে কি, এক্স এর জায়গায় বসাবো এক্স স্থানাঙ্ক, ওয়াই এর জায়গায় বসাবো ওয়াই স্থানাঙ্ক বা কোটি। তো এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তাহলে দেখো তো এটার মধ্যে বসাও তো, দেখো 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অতএব সি ইজ ইকুয়াল টু 0। সি এর মানটা পেয়ে গেছি, একটা কিন্তু টার্গেট আমার পূর্ণ হয়ে গেছে। এবার খেয়াল করো তো, এবার খেয়াল করো তো, এবার হচ্ছে এই 3 0 বিন্দুগামী ক্ষেত্রে, 3 0 বিন্দু, 3 0 বিন্দুর ক্ষেত্রে, 3 0 বিন্দুর ক্ষেত্রে এই কথাগুলো লেখা লাগবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য লিখতেছি, সরাসরি লিখতে পারবা, যে আমি তো লিখে নিয়েছি যে বৃত্তটি এত এত বিন্দুগামী, ঠিক আছে। তো 3 0 বিন্দুর ক্ষেত্রে কি পাচ্ছি দেখো তো, এই যে এক্স এর মান 3 এর উপর স্কয়ার প্লাস 0 প্লাস 2g ইনটু এক্স এর মান 3 প্লাস 2f ইনটু ওয়াই এর মান 0 প্লাস হচ্ছে সি এর মান 0।
সি এর মান 0, ঠিক আছে, সি এর মান 0, 0 লিখে ফেলি, সি এর মান অলরেডি 0 পেয়ে গেছি। তো 9 প্লাস 6g, 9 প্লাস 6g ইজ ইকুয়াল টু 0, বা g ইজ ইকুয়াল টু -3/2। হিসাব নিকাশ করলে আমরা কি পাচ্ছি, 3 দিয়ে কাটলে -3/2। দেখো তো সি এর মানও পেয়ে গেছি, জি এর মানও পেয়ে গেছি, খুবই সিম্পল। এবার আমরা বসাবো হচ্ছে 0, 4 বিন্দু, তার মানে কি x এর মান 0, y এর মান কিন্তু 4, তাহলে 0, 4 বিন্দুর ক্ষেত্রে, ঠিক আছে, আমি কয়েকটা দেখাচ্ছি তোমাদের, একটু ধরিয়ে দিচ্ছি জাস্ট, ঠিক আছে, চিন্তাটা কিভাবে তুমি করবা। তো x এর মান 0 প্লাস 2 ইন্টু y স্কয়ারের মান কত 4, তাহলে 4 স্কয়ার প্লাস 2g ইন্টু x, x এর মান 0 প্লাস 2f ইন্টু y, y এর মান কত 4 প্লাস c এর মান কত 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে 8f ইজ ইকুয়াল টু 16, তাহলে f ইজ ইকুয়াল টু কত -2 x, ঠিক আছে। অতএব এখন 1 নং সমীকরণে এগুলো মানগুলো বসায় দেবো আমরা। হ্যাঁ, আমাদের টার্গেট কি মনে রাখবা, বৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের টার্গেট হচ্ছে জি, এফ এবং সি এর মান বের করা, অথবা এই বৃত্ত নিয়ে যদি কাজ করতাম আমি এই সমীকরণ নিয়ে, এইচ, কে এবং এ এর মান বের করা। তাহলে আমরা অলরেডি কিন্তু 3টা মান পেয়ে গেছি, আমরা এখন এগুলো বসিয়ে দিচ্ছি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু জি এর মানটা কত পাইছি, -3/2, -3/2 ইন্টু এক্স প্লাস 2f(y), এফ এর মান কত -2 ইন্টু ওয়াই প্লাস সি এর মান কত 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 2 এ 2 কেটে গেল, -3x -4y ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের বৃত্তের সমীকরণ, ঠিক আছে, এটা আমাদের বৃত্তের সমীকরণ। ওকে, পরের অঙ্কটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এত অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করো। স্পর্শকের সমীকরণ বের করাও সহজ, স্পর্শকের সমীকরণ বের করাও কিন্তু কঠিন কিছু না, খুবই সহজ। তো এটা একটু সময় লাগবে বের করতে, আমরা আরো কিছু প্রবলেম সলভ করে নিই যেগুলো তোমাদের সাজেশন করে দেওয়া হয়েছে, আমি যেগুলো একটু, যারা একটু অন্তরীকরণ পারো তাদের জন্য একটু বলছি, অন্তরীকরণ যেহেতু সবাই পারি আমরা ছোটখাটো। আচ্ছা, ম্যাট্রিক্স নির্ণয় একটু পরে দেখাচ্ছি, আমি একটু বলে দেবো জাস্ট। আর এখন আমি একটু অন্তরীকরণে চলে গেলাম, দ্বিতীয় পত্রের অন্তরীকরণ কিছু করাবো, কিছু জটিল সংখ্যা করাবো। মোটামুটি তোমাদের 8টা প্রশ্ন, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে থেকে যদি 4 মার্ক করে 5টা অঙ্ক দাও, তাও তো তোমার বাচ্চারা 20 হয়ে যায়, 20 মার্ক হয়ে যায়, তাই না? আর ছোট অঙ্কগুলো তো পারবাই। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, এখানে একটা জিনিস যেহেতু আসছি একটা বলে রাখি। মনে করো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ধরে নাও একটা বৃত্তের সমীকরণ গিভেন, বৃত্তের সমীকরণ উদাহরণ দিলাম একটা, আমি নিজে থেকে উদাহরণ দিলাম একটা উদাহরণ দিলাম যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি 3-4টা জিনিস একটু বের করে তোমাদের দেখাচ্ছি, 3 থেকে 4টা জিনিস একটু বের করে দেখাচ্ছি। এই বৃত্তের সমীকরণকে সাজাবো প্রথমে আমরা জেনারেল ফর্মে, সাধারণ সমীকরণের রূপে সাজাবো। কিরকম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস, একটু মনে মনে পড়ো তো, লিখে নিচ্ছে এখানে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এবার আমি একটু পড়ে দেখো, 2gx 3 ইন্টু এক্স প্লাস 2fy প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। দেখো তো সুন্দর মতো লিখতে পারছি না, সুন্দর মতো কিন্তু লিখতে পারছি। দেখো একটু পড়ি আবার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, 6 কে কিন্তু মিলাতে হবে, কিন্তু এখানে 2 আনতেই হবে, কারণ আমাদের মেইন সূত্রে কি ছিল, 2 ছিল, 2, এই যে 2gx, তো 2 নিলাম, কত নিলে 6 মিলে 3, যদি এখানে -6 থাকতো তাহলে এখানে ভিতরে কত নিতাম, -3 নিতাম, -3 নিতাম। সিমিলারলি এখানে 2 আছেই, তো 2y আমাকে মিলাইতে হবে, তার ভিতরে কি নিতে পারবো, 1 নিতে পারবো। তো দেখো তো, আমি যদি এইটার সঙ্গে তুলনা করি, এই সমীকরণটাকে এই বৃত্তের সাধারণ সমীকরণের সঙ্গে তুলনা করি, দেখো বৃত্তের সাধারণ, সোজাগুলা করায়, বেশি কঠিন গুলা না করায়, সমীকরণের সাথে তুলনা করে, ঠিক আছে, তুলনা করে কি পাই, জি এর জায়গায় আছে কত, 3 আছে, মাইনাস থাকলে মাইনাস লিখতাম, এফ এর জায়গায় কত আছে দেখো তো 1 আছে, সি এর জায়গায় কত আছে +6 আছে। এখানে যদি -6 থাকতো তাহলে আমি কিভাবে লিখতাম, প্লাস দিয়ে -6 কম ব্র্যাকেটের মধ্যে লিখতাম, ব্র্যাকেটের মধ্যে লিখতাম, কারণ আমার সূত্রে প্লাস আছে, এখানে প্লাসই দিতাম আর ব্র্যাকেটের মধ্যে -6 দিতাম, ঠিক আছে। তাহলে এখন আমি এখান থেকে দুই একটা জিনিস একটু বের করে দেখাচ্ছি। 1 নাম্বার,
কেন্দ্র বের করতে বলতে পারে। কেন্দ্র 2 মার্কের জন্য এগুলো আসে। কেন্দ্র লিখবা মাইনাস জি কমা মাইনাস এফ, মুখস্থ। এই বৃত্তের কেন্দ্রের নাম কি? মাইনাস জি মাইনাস এফ। তাহলে কত পাবো আমরা? জি এর জায়গায় বসাবো -3, মাইনাস এফ এর জায়গায় বসাবো -1, কমপ্লিট। এবার দেখো ব্যাসার্ধ বলতে পারে, 2 নম্বরে আসলাম। ব্যাসার্ধ বের করতে বলতে পারে। ব্যাসার্ধ সমান সমান √(() জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। জি এর জায়গায় কত বসাবো? 3 এর উপর স্কয়ার প্লাস এফ এর জায়গায় কত বসাবো? 1 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 6। সি এর জায়গায় 6 বসালাম। 9 × 10 4 2। ব্যাসার্ধ লেখার সময় কখনোই আমরা প্লাস মাইনাস চিহ্ন কিন্তু দিব না। এবার আরো দুইটা জিনিস দেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। এবারে দুইটা, এই দুইটা সবাই তোমরা পারো, এটাও পারো। এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ বা কর্তিত অংশের পরিমাণ, কেটে নেওয়া অংশের পরিমাণ। এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, খণ্ডিত অংশের পরিমাণ 2√(() জি স্কয়ার মাইনাস সি ইজিক্যাল টু 2 গুণ √(() জি স্কয়ার মানে কি 3 এর উপর স্কয়ার মাইনাস সি মানে কি 6। তাহলে কত পাচ্ছি? 2√(() 9 বিয়োগ 6 3 হয়ে গেছে আমাদের। এবার 4 নম্বরে আসো। এটা 3 নম্বর দাও। 4 নম্বর, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ একই 2√(() এফ স্কয়ার মাইনাস সি। দেখো তো জি এর সাথে এক্স এর সাথে কি আছে? জি। মনে রাখার জন্য বলছি, এক্স এর সাথে আছে জি, তাহলে সূত্রটা কি? 2√(() জি স্কয়ার মাইনাস সি, এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। দেখো তো এফ এর সাথে কি আছে? ওয়াই। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত? 2√(() এফ স্কয়ার মাইনাস সি। ঠিক আছে, মনে যেন থাকে, মনে রাখার জন্য বললাম। ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, এটা এই চারটা অবশ্যই মনে রাখবা। 2 মার্কের জন্য কমন পেয়ে যেতে পারো। 2 মার্কের জন্য ক নাম্বারে আসে না, কমন পেয়ে যেতে পারো। একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, কেন্দ্র বের করতে বলতে পারে, ব্যাসার্ধ বের করতে বলতে পারে, এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বের করতে বলতে পারে, অথবা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণটা বের করতে বলতে পারে। পরিমাণ কত? 2√(() এফ স্কয়ার মাইনাস সি। প্রথমে তোমরা সমীকরণটাকে সুন্দরভাবে সাজায় নিবা, নিয়ে জি এফ এবং সি এর মানটা বের করে নিবা। নেওয়ার পরে মানগুলা খালি বসায় দেবো। সূত্রগুলা কিন্তু একটু মনে রাখতে হবে। 2 এফ স্কয়ার মানে কত? এফ কত? 1। 2 1 স্কয়ার মাইনাস হচ্ছে কত? সি। 2√(() এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এখানে নেগেটিভ মান চলে আসতেছে, বুঝতে পারছো? এখানে নেগেটিভ অংশ, ঠিক আছে? তো এরকম নেগেটিভ তোমাদের যে বৃত্তটা দেওয়া থাকবে এরকম আসবে না। এই নেগেটিভ দ্বারা বোঝায় কি? আসলে এই বৃত্তটা ওয়াই অক্ষ থেকে কোনো অংশ কেটে নেয় নাই, ওয়াই অক্ষ থেকে কোনো অংশ কেটে নেয় নাই। বুঝাইতে পারছি? প্রত্যেকটা বৃত্তই কি ওয়াই অক্ষ থেকে বা এক্স অক্ষ থেকে অংশ কেটেই নিবে? না। আমি একটু দেখাচ্ছি। নেগেটিভ আসছে মানে আবার মনে করো স্যার এটা এটা হ্যাঁ আনডিফাইন্ড। রুটের মধ্যে আমার নেগেটিভ আসছে মানে কি? এফ স্কয়ার হচ্ছে এফ স্কয়ার মানে আনডিফাইন্ড। বৃত্তটা কি রকম একটু দেখাই তোমাদের। সবকিছু ব্যাখ্যা করে আমি পড়ানোর চেষ্টা করি সব সময়ের জন্য। কেন আসলো, কিভাবে আসলো? দেখো তো, আমি একটা বৃত্ত দাগাচ্ছি, একটা বৃত্ত দাগাচ্ছি। এই দেখো, এই দেখো, এই যে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ এটা, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ এটা। ঠিক আছে, তো এটার নাম ওয়াই, এটা এটা এই যে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে এবি, আর এই সিডি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। তো একটা বৃত্ত কি এরকম হতে পারে না? এরকম হতে পারে না যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নাই? দেখো তো, এই যে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আছে, এই যে এবি, ওয়াই অক্ষের খণ্ডিত, দেখো তো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আছে এখানে? নাই। ওয়াই অক্ষকে ছেদই করে নাই, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ থাকবে কিভাবে? থাকবে না। ইয়েস, এইটা তার ব্যাখ্যা, এইটা তার ব্যাখ্যা। বুঝতে পারছো? এরকম আবার এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নাও থাকতে পারে। খেয়াল করো, আমি আর একটা বৃত্ত দাগা দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করে পড়ানোর চেষ্টা করি। ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আছে মনে করে এই যে এই যে ভিতরে এরকম, এই যে দেখো তো, এক্স অক্ষের খণ্ডিত ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কিন্তু ঠিকই আছে, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কিন্তু ঠিকই আছে, এক্স অক্ষের কিন্তু খণ্ডিত অংশের পরিমাণ নাই। এটার ব্যাখ্যা হচ্ছে এটা। তো আমরা জাস্ট প্রসিডিউরটা শিখেছি, যে কিভাবে করতে হবে। যখন তোমাদের বের করতে বলবে জাস্ট এভাবে বের করবা। যদি কখনো নেগেটিভ অংশ চলে আসে এরকম রুটের মধ্যে খণ্ডিত অংশের পরিমাণ বের করার পরে, তা তোমরা অবশ্যই বলে দিবা যে বৃত্তটি এক্স অক্ষকে ছেদ করে নাই বা ওয়াই অক্ষকে ছেদ করে নাই। যেটার বের করে দেখবা নেগেটিভ ভেতরে চলে আসছে সেটার ক্ষেত্রে বলবা এটা। ওকে, এই যে সমীকরণটা আমরা লিখেছি, আমি যেটা উদাহরণ দিয়েছি, এটা আসলে ওয়াই অক্ষকে ছেদ করেই নাই। ছেদ না করলে আমি হচ্ছে খণ্ডিত অংশ কিভাবে পাবো, খণ্ডিত অংশ কিভাবে পাবো? ঠিক আছে, ওকে।
আচ্ছা, অন্তরীকরণের দু একটা অঙ্ক আমি মনে হচ্ছে সহজ লাগবে তোমাদের, এই জন্য একটু করানোর চেষ্টা করছি, দেখি একটু বুঝাইতে পারি কিনা তোমাদের, বুঝাইতে পারি কিনা। যতদূর পারো একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, কষ্ট হইলেও ধৈর্য সহকারে একটু বোঝার চেষ্টা করো। এখানে অন্তরীকরণ থেকে দিয়েছে 7/5, 9.7, 9.7 7 নাম্বারের 5, রূপন্তী প্রকাশনের বই ফলো করছি আমরা। 7/5, 7/5 আমি একটু দেখাচ্ছি। y ইজ ইকুয়াল টু সাইন, খুবই সহজ, খুবই সহজ, মানে তুমি যদি একটু পড়ে থাকো খুবই সহজ এগুলো, মানে এই টাইপের অঙ্কগুলো এত পরিমাণ সহজ, মানে একবার করলে আজীবন ভুলবা না, এরকম টাইপের সহজ। এত হলে আমি প্রসিডিউরটা শিখিয়ে দিচ্ছি, দেখাও যে এটা তোমাদের মাথায় দিতে দিতে পারবো বলেই কিন্তু আমি এটাতে আসলাম। মনে করো আগে দেখো নাই, খালি সূত্রটা যদি মনে রাখো তাহলেই কাজ হয়ে যাবে। দেখাও যে প্রমাণ, তো এই জন্য এটা সহজ। কোনো অঙ্ক যদি প্রমাণ করতে বলে সেটা মনে করবা সহজ, কারণ তোমার সামনে উত্তরটা বলে দেওয়াই আছে, তখন তুমি তোমার লক্ষ্যে কিভাবে পৌঁছাবা সেই বুদ্ধিগুলো তোমার মধ্যে দিচ্ছি। ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি গোল্লার মধ্যে নিয়ে নিলাম, আমি লাল ব্র্যাকেটওয়ালা জিনিসের মধ্যে নিয়ে নিলাম, এইটা আমার প্রমাণ করতে হবে। একটা, এটাকে বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ আমরা এটা দেওয়া থাকবে, ওখান থেকে এটা মিলায় মিলায় প্রমাণ করব, একেবারে সহজ সহজ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এই প্রশ্নটা সলিউশন করতে যে যে সূত্র আমাদের লাগবে অন্তরীকরণের, সেগুলো সূত্র আমি বলে দেবো, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। যত তুমি বুঝোই না কেন, যতই তুমি বুঝো না কেন, অন্তরীকরণ করার সময় সূত্র ঠোঁটস্থ লাগবে, মুখস্থ ঠোঁটস্থ লাগবে, ঠিক আছে? দেখো একটু দেখি, y is equal to sin m sin inverse x, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমাদের অঙ্কের মধ্যে দেখো তো d স্কয়ার y dx স্কয়ার আছে, মানে সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করতে হবে। অঙ্কটা দেখেই আমরা বুঝে ফেলবো 2 বার আমার অন্তরীকরণ করতে হবে। কয়বার? 2 বার। তো প্রথমে একবার অন্তরীকরণ করে নিব। পর্যায়ক্রমিক অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে, প্রথমে যে ফাংশনটা দেওয়া থাকবে যার অন্তরীকরণ করতে হবে, 2 বার 3 বার 4 বার যে কোনো পরিমাণ হতে পারে, প্রমাণের মধ্যে দেখলেই বুঝতে পারবা তুমি কয়বার অন্তরীকরণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে তুমি ওটাকে একটু সুন্দরভাবে অবজার্ভ করবা, যেটা সিম্পলিফাই করা যায় কিনা, যোগ বিয়োগ গুণ ভাগ করে সিম্পলিফাই করা যায় না। প্রথম কাজ হচ্ছে একবার তুমি অন্তরীকরণ করে ফেলবা। তো এখানে একটা কথা বলে রাখি যে স্যার কোনটা সিম্পলিফাই হবে কোনটা সিম্পলিফাই হবে না কিভাবে বুঝবো, বোঝা লাগবে না। যদি মনে করো সিম্পলিফাই হবে না, প্রথমেই অন্তরীকরণ একবার করে ফেলো, অন্তরীকরণ একবার করে ফেলো, কোনো সমস্যা নাই, মিলে যাবে, প্রমাণ তো। এবার দেখো ডিওয়াই ডিএক্স একবার অন্তরীকরণ করে ফেলবো, এটাকে কিভাবে সাজাবো, আর সাজানোর দরকার নেই। এবার দেখো তো সাইন, সাইনের সঙ্গে যা কিছু থাকে, সাইন কস ট্যান যা কিছু থাকে না কেন, দেখো তো একটু তাই ডান দিকে তাকায়া, সাইনের সাথে কজের সাথে ট্যান সেক কোসেক বা কট সবই কিন্তু একটা অ্যাঙ্গেল, একটা কোণ। এই যে সাইন থেটা, বলো তো মনে মনে সাইন থেটা, বা সাইন এক্স মনে মনে চিন্তা করো, এই পুরাটাকে মনে মনে এক্স চিন্তা করো। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স হয়, তাহলে কজ এক্স, এক্স মানে কি এম সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? এইবার খেয়াল করো তো, যাকে তুমি এক্স বলেছো সেটা কি আসলে এক্স? নো, সেটা আসলে এক্স না, তাহলে ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কি লিখবো আমরা? ddx অফ এম সাইন ইনভার্স এক্স। আচ্ছা, dy dx ইজ ইকুয়াল টু dy dx is equal to cos থাকলো, এখানে m sin inverse x, m sin inverse x থাকলো, থাকলো। এবার এই sin inverse x কে আমি অন্তরীকরণ করলে পাবো হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে একটা m তো আছেই গুণ অবস্থায়, তাহলে এখানে একটা m থাকবে। কাজ শেষ, আমার একবার অন্তরীকরণ কাজ শেষ। মনে রাখবো, আমরা একটা বুদ্ধি মনে রাখবো, এখানে স্টার দিলাম। এই সাইন ইনভার্স কজ ইনভার্স এই টাইপের অঙ্কের ক্ষেত্রে নিচে কিন্তু একটা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার আসবেই আসবে অন্তরীকরণ করলে। আমরা করব কি, আমরা আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করে দিব, খেয়াল করো, আড়াআড়ি গুণ করে দিব। কি লিখবো? এই যে 1 মাইনাস এক্স স্কয়ারের সঙ্গে এটা গুণ, 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স কে y1 ও লেখা যায়, কিন্তু ডিওয়াই ডিএক্স কে কিন্তু y1 ও লেখা যায়। তোমার যদি ডিওয়াই ডিএক্স লিখতে সমস্যা মনে হয়, y1 লিখবা, y2 y3 এভাবে চলতে থাকবে। একবার অন্তরীকরণ করলে y কে y1 বা ডিওয়াই ডিএক্স,
দুইবার করলে y2 বা d স্কয়ার y dx স্কয়ার, তাই না? তোমার যদি মনে হয় যে স্যার y1 y2 লিখে সুবিধা, y1 y2 লিখবা ইজিক্যাল টু, দেখো এমটাকে সামনে নিলাম, cos m sin ইনভার্স x, খেয়াল করবা। তো এইবার দেখো এখানে রুট ছিল, তাই না? তো আমাদের প্রমাণের মধ্যে কি কোনো রুট আছে? নাই। আমরা কি করব, আগেই বলেছি একবার অন্তরীকরণ করে নেওয়ার পর একটু সিম্পলিফাই, সরলীকরণ করে নিব। সরলীকরণ করার বুদ্ধি, এখানে মাইনাস আসছে, রুট আবার এরকম আসছে, তো আমরা নিচে যদি ভগ্নাংশ আকারে থাকে আমরা আর গুণ করে দিব। এখানে ভগ্নাংশ আকারে আছে আর গুণ করেছে, কিন্তু আবার রুট আছে অঙ্কের মধ্যে, কিন্তু প্রমাণের মধ্যে রুট নেই, আমরা বর্গ করে দিব। বড় করে দিচ্ছি 1 - x স্কয়ার। এইটা দেখো তো, এইটা যদি তোমার লিখতে ভুল মনে হয়, মানে ভয় লাগে যে সমস্যা, তো তুমি dy dx লিখবা না, প্রথম থেকে dy dx এর জায়গায় y1 লিখবা। y1 লিখলে তোমাদের একটু সুবিধা হবে, আমার যতদূর ধারণা। আমি একটু y1 ধরেই করাচ্ছি, তোমাদের যারা একটু একেবারে কম বুঝো বা এখনই নতুন করেছো, এই dy dx লিখে তোমাদের বোঝাতে একটু সমস্যা হবে। আমি y1 লিখলাম, দেখো আমি ডান পাশে লিখে দিচ্ছি, dy dx লিখতে পারতা বা y1, একই কথা, একই কথা, ঠিক আছে? আবার দুইবার অন্তরীকরণ বলতে y2 বলবো আমরা। আচ্ছা, ইজিক্যাল টু m স্কয়ার cos স্কয়ার m sin ইনভার্স x, বড় করেছি, দেখো cos এই পুরাটা কিন্তু থিটা, m স্কয়ার cos স্কয়ার থিটা, এটা কিন্তু থিটা, আবার এটার উপর যেন স্কয়ার করে দিও না। sin থিটার উপর স্কয়ার করলে তুমি কি লেখো, sin থিটা স্কয়ার লেখো নাকি, sin স্কয়ার থিটা স্কয়ার না, sin স্কয়ার থিটা লিখি, cos স্কয়ার থিটা লিখেছি। ওকে, এখন একটা কাজ একটু করব, এখানে একটা কাজ করব, কি কাজটা, যে ছোট করব। দেখো তো এখানে যে ফাংশনটা দেওয়া আছে, সবসময় ফাংশনটা দিকে তাকাবা, স্টার দিলাম, কিসের ফাংশন, sin x এর ফাংশন। এখানে কি পাচ্ছ, cos, তো cos স্কয়ার কে ভাঙায় আমি sin স্কয়ার লিখতে পারি না? হ্যাঁ পারি, লেখো। তাহলে আমি ছোট করে লিখতে পারবো নি, 1 - sin স্কয়ার থিটা লিখবো, থিটা বলতে কিন্তু m sin ইনভার্স x, এই যে এই যে এই যে, তাহলে আমি কি লিখতে পারলাম, 1 - x স্কয়ার y1 স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার ইনটু 1 - দেখো তো sin থিটা মানে হচ্ছে y, এখানে sin স্কয়ার থিটা মানে কি y স্কয়ার, ছোট্ট একটা হয়ে গেছে, দেখো একেবারে ছোট হয়ে গেছে। তাহলে প্রথম কাজ খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে যে ফাংশনটা দেওয়া থাকবে সেইটা যদি সিম্পলিফাই করতে নাও পারো বা নাও মনে হয়, সমস্যা নাই, যদি একবার অন্তরীকরণ করার পরে একটু নজর রাখবো যে সিম্পলিফাই করতে হবে আমার, তাহলে আমার অঙ্কটা ছোট হয়ে যাবে। আমি একটু কপি করছি এই লাইনটা আবারও, 1 - x স্কয়ার ইনটু y1 স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার ইনটু 1 - y স্কয়ার। এখন খেয়াল করো, আমাদের অঙ্কের মধ্যে কিন্তু দুইবার অন্তরীকরণ করার কথা বলা আছে, যে d স্কয়ার y dx স্কয়ার। এইটা যারা বুঝো না একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, অথবা এখন যা বলছি এটা একটু মুখস্থ করার চেষ্টা করো, ঠিক আছে? লিখে লিখছি, y1 কে অন্তরীকরণ করলে y2 হয়, ঠিক আছে? y1 কে অন্তরীকরণ করলে কি হয়, y2 হয়, ভালো কথা। আর y স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, 2y y1 হয়। এবার আরেকটা লিখি, y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয়, 2y1 y2। দেখো একটু মিল খুঁজে পাচ্ছ কিনা, এই যে একটা গোল্লা দিলাম, এই যে একটা গোল্লা দিলাম, এই যে একটা গোল্লা দিলাম, দেখো এটা আগে দেখো, y স্কয়ার, x স্কয়ার কে করলে কি হয় 2x, কিন্তু y স্কয়ার কে করলে কিন্তু 2y না, সাথে আর একটা y এর পরেরটা হয়, y এর পরে কি হয় y1, y1 এর পরে কি হয় y2, তাহলে y স্কয়ার কে করলে 2y তো হইলো, সাথে একটা y1 হবে। মুখস্থ করো, এখন পরে বোঝাবো যদি কখনো সময় হয়, যারা বুঝো না। y1 স্কয়ার 2y1, সাথে আরেকটা কি হবে, y1 এর পরের সংখ্যা কি y2, এই যে y2, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অন্তরীকরণ করব দুই পাশে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে 1 - x স্কয়ার, একটা y1 স্কয়ার। এখানে আছে একটা জিনিসই, কারণ m তো কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার একটু u এর সূত্র বসাবো, দেখো ভালো করে খেয়াল করবা, 1 - x স্কয়ার ddx of y1 স্কয়ার প্লাস y1 স্কয়ার ddx of 1 - x স্কয়ার, বাম পাশেরটা শেষ, প্লাস, সরি, ইজ ইকুয়াল টু ddx of m স্কয়ার ইনটু 1 - y স্কয়ার। এই যে উভয় পাশে আমি অন্তরীকরণ করলাম, উভয় পাশে আমি অন্তরীকরণ করলাম, এই যে ddx ddx। এখন খেয়াল করো, 1 - x স্কয়ার তো থাকলোই, এই যে y1 স্কয়ার অন্তরীকরণ করব, এই যে y1 স্কয়ার কই গেল, যে y1 স্কয়ার 2y1 y2, 2y1 y2। এই এখানে কি সূত্র বসাইছি, uv u ddx of v প্লাস v ddx of u, সবাই জানি আমরা, এই সূত্র না জানা কারণ না, যে ddx of uv
দুইটা ফাংশনের গুণের সূত্র ইউ ডিডিএক্স অফ ভি, মানে একটা রেখে আর একটা অন্তরীকরণ করতে হয়, প্লাস এখানে যেটা অন্তরীকরণ করলাম সেটা এখানে রেখে দিব ডিডিএক্স অফ ইউ। ওকে, এই সূত্র বসাইছি, তাহলে 2y1 y2 লিখেছি প্লাস y1 স্কয়ার ইনটু, এবার দেখো তো ডিডিএক্স অফ 1 মানে কি 0, 1 কে করলে কি হয় 0, কারণ শুধুমাত্র ধ্রুবকের অন্তরীকরণ 0, শুধুমাত্র ধ্রুবকের অন্তরীকরণ 0, তাহলে 0 লিখলাম, মাইনাস হচ্ছে 2x লিখলাম, 0 মাইনাস 2x লিখলাম, ঠিক আছে, 0 মাইনাস 2x লিখলাম। ওকে, তাহলে হয়ে গেল বাম পাশে শেষ। এবার ডান পাশে দেখো, এখানে দেখো এম এম নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এম স্কয়ার থাকলো, 1 কে করলে কত, 1 কে করলে কিন্তু 0, 1 কে করলে কত 0। ওকে, আর y স্কয়ার, এটা কিন্তু y স্কয়ার, y 1 মনে করো না, একটু বড় করে দিই, এই যে এটা y স্কয়ার, y স্কয়ার কে করলে কি হয়, y স্কয়ার কে করলে 2y, সাথে কি তারপর একটা y1, 2y y, অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে রে বাবা। 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু, এটা যদি বুঝো বা আগে থেকে যারা বুঝো, আসলে তোমাদের অঙ্ক কিন্তু এইটার চাইতে কঠিন আর কিছু নাই, একই টাইপের অঙ্ক, মাইনাস হচ্ছে এম স্কয়ার 2y1। তো দেখো তো এখানে y1, এখানে y1, এখানে y1, তাহলে উভয় পক্ষ থেকে y1 আউট করে দিই, কি কি y1, এখানে দেখো 2y1 আছে, এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, তো 2y1 আমি কমন নিচ্ছি, 2y1 কমন নিলে কি হয় দেখো তো 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y2, খেয়াল করে দেখো এগুলো কমন নেওয়া লাগে না, এই যে 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y2 মাইনাস 2y1 কমন নিচ্ছি, তাহলে xy1 থাকে is equal to m স্কয়ার 2y1 বাদ দাও y, m স্কয়ার ইনটু y, m স্কয়ার ইনটু y, এই যে এটা y হবে, 2y কমন নিছো ইনটু 2y, 2y1, দেখো 2y1 টা আমি কমন নিছি সকল ক্ষেত্রে, তাই বাম পাশে 2y1 আর ডান পাশে 2y1 কেটে যাবে, 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু y2 বিয়োগ xy1, প্রমাণে কি ছিল রে, বাম পাশে সবগুলো ছিল, এটা বাম পাশে নিয়ে আসো, এটা বাম পাশে নিয়ে আসো, মাইনাস প্লাস হয়ে গেল এম স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই পাশে 2y1, এই পাশে 2y1 টা ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা y2 কে এবার লিখবো হচ্ছে d স্কয়ার y dx স্কয়ার, y2 মানে হচ্ছে d স্কয়ার y dx স্কয়ার, মানে y কে দুইবার অন্তরীকরণ করা, যে কোনো ভাবে লেখা যেতে পারে, তাহলে কি লিখবো 1 মাইনাস x স্কয়ার ইনটু d স্কয়ার y dx স্কয়ার মাইনাস x, y1 মানে কি dy dx প্লাস m স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। প্রমাণ আমাদের কমপ্লিট, প্রমাণ আমাদের কমপ্লিট, একেবারে সহজ কিন্তু এগুলো, একেবারে সহজ, ডিফারেন্সিয়েশন অঙ্ক মানেই সহজ, খালি সূত্র কাটা মুখস্থ করলেই হবে, দুই একটা জিনিস জানলেই কিন্তু হয়ে যায়, একেবারে সহজ, ঠিক আছে। তাহলে এই প্রমাণটা হয়ে গেল। তোমাদের সাজেশনে আরো দিয়েছে, যেটা আমি দেখে নিই, দিয়েছে হচ্ছে 9-এর 7 করলাম, 9-এর 7, 9-এর 7, এটা আরো সহজ, একই সেম, দেখো এই জন্য করাচ্ছি, 9-এর 7, 9-এর 7 দেখো y is equal to tan, একই ভাবে করব, একই ভাবে tan ইনভার্স x, দুটাই ইনভার্স কিন্তু হলে প্রমাণ করো, এবার আর এত সময় লাগবে না, 1 প্লাস এক্স স্কয়ার ইনটু y2 আছে এবার, ঠিক আছে, মাইনাস 2 ইনটু my মাইনাস এক্স ইনটু y1 ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের প্রমাণ করতে হবে, এইটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা প্রমাণ করে দেখাচ্ছি, এই তোমাদের একটু ইয়া করলে প্রমাণ, এই আরেকটা ইয়া দিব আমি, হ্যাঁ, সে তাড়াহুড়া করে পড়ানো হয় যায় না আসলে, তাহলে বোঝানো অতটা ভালো হয় না, কিন্তু একটু তাড়াহুড়া না করলে তুমি তো এতগুলো অঙ্ক তো করানো যাবে না, বুঝতেই পারছো, আমি একটু আগে থেকে নিলে সুবিধা হতো, আর 4-5টা ক্লাস নিতে পারতাম। যাই হোক, এখন আমরা হচ্ছে 9-এর 7 নাম্বার করছি, এটা প্রমাণ করতে হবে, লিংক যদি আরেকটা দিই তাহলে তখন তোমরা আবার জয়েন করে ফেলো, ঠিক আছে। ওকে, দেখো খুবই সহজ, একেবারে সহজ, ইনশিওর করছি তোমাকে যে একেবারে সহজ। প্রথম কথা হচ্ছে এখানে ভাঙাভাঙি করার কিছু যাবে না, প্রথমে কি দেখলাম, এখানে আমার কোনো সিম্পলিফাই করা যাবে না, যাচ্ছে না, ওকে, y ইজ ইকুয়াল টু, তাহলে dy dx করে dy dx, সরি y1 লেখো, y1 লেখো, প্রমাণের মধ্যে y1 y2 থাকলে y1 y2 লিখবো, dy dx থাকলে y1 y2 লিখবো, লেখার পরে লাস্টে এসে ওই y2 কে আমি লিখবো d স্কয়ার y dx স্কয়ার, আর y1 কে লিখবো dy dx, দুইবারের বেশি সাধারণত প্রমাণ আসে না, দুইয়ের বেশি প্রমাণ আসে না। এবার দেখো y1 মানে কি, একবার অন্তরীকরণ কিন্তু বাম পাশে করলাম, ডান পাশে অন্তরীকরণ করতে হবে না, ডান পাশে দেখো তো কি আছে, tan x, মনে মনে চিন্তা করো তো, tan x, tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x, x কি এখানে x না, কি m tan ইনভার্স x, দেখো tan x sec স্কয়ার x,
কিন্তু যাকে আমি এক্স বলেছি এটা কিন্তু এক্স না, আবার অন্তরীকরণ করতে হবে। এম ট্যান ইনভার্স এক্স কে জোর করে এক্স বলেছিলাম, শাস্তি কি, আবার অন্তরীকরণ করতে হবে, জোর করে যেহেতু বলেছিলাম। এই যে এই পুরাটাকে আমি এক্স বলেছিলাম, ট্যান এক্স সেক স্কয়ার এক্স, এক্স না, এই জন্য আবার অন্তরীকরণ করতে হবে, এটা আমাদের অন্তরীকরণ করার নিয়ম। তাহলে ট্যান এক্স এর অন্তরীকরণ কি, সেক স্কয়ার এক্স, ট্যান এক্স এর অন্তরীকরণ কি, সেক স্কয়ার এক্স, লিখে দিচ্ছি এখানে ddx অফ ট্যান এক্স ইজ ইকুয়াল টু, সূত্র এগুলো মুখস্থ করতে হবে, এগুলো কোনো উপায় নাই, এগুলোতে আর কিছু বোঝার নাই, এগুলো মুখস্থ। y1 ইজ ইকুয়াল টু সেক স্কয়ার এক্স, আচ্ছা লিখি পরের বুদ্ধি শিখাচ্ছি, সেক স্কয়ার এম ট্যান ইনভার্স এক্স ইনটু, এই দেখো তো এম ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার, খুবই সহজ, ddx অফ ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1 ভাগ 1 প্লাস এক্স স্কয়ার, এই সূত্র নিয়েছি একবার, এই সূত্র একবার নিয়েছি। এবার একটা কাজ করি তো, আর আর গুণন, আগেই বলেছি ভগ্নাংশ হইলেই আর আর গুণন করে দিব, করো 1 প্লাস এক্স স্কয়ার ইনটু y1 ইজ ইকুয়াল টু সেক স্কয়ার এম ট্যান ইনভার্স এক্স, এই যে এইভাবে লিখলে কিন্তু ভুল, দেখো আমি যে এইটা লিখছি ভুল, সেক স্কয়ার কিন্তু এক্স, এই যে এইভাবে লিখবো, একটু ব্র্যাকেটের মধ্যে দেবো, আর একটা এম আছে এখানে, এম লিখলাম। এবার বলেছি একবার অন্তরীকরণ করার পরে একটু চালাকি করব, মানে ওই তো সিম্পলিফাই করবো, সাজাবো গুজাবো। দেখো তো এখানে এম থাকলো, সেক স্কয়ার সমান সমান 1 প্লাস ট্যান স্কয়ার, লেখা যায় না, লেখা যায় তো, লিখে লাভ কি, এই যে দেখো তো একটু প্রথম ফাংশনের দিকে তাকাবো যার আমার অন্তরীকরণ করতে হবে, আগে কিন্তু তাই বলেছিলাম, প্রথম ফাংশনটা স্টার দিয়েছিলাম, কিন্তু তাকাবো একটু, এই যেখানে cos স্কয়ার পেয়েছিলাম 1 মাইনাস sin স্কয়ার লিখে কিন্তু ছোট্ট করে নিয়েছিলাম, 1 মাইনাস y স্কয়ার হয়েছিল। সিমিলারলি দেখো তো এখানে সেক স্কয়ারের মান আমাদের জানা সেই 19 থেকে, 1 প্লাস ট্যান স্কয়ার থেটা, থেটা মানে কি এম ট্যান ইনভার্স এক্স, এই এম তো সবার সাথে গুণ অবস্থা আছে, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, ওকে, কাজ মোটামুটি কমপ্লিটেড পথে। আর একবার খালি অন্তরীকরণ করা লাগবে এম, এই দেখো 1 প্লাস ওয়াই স্কয়ার, দেখো কয়টুক অঙ্ক হয়ে গেছে, এখন ছোট্ট একটা অঙ্ক হয়ে গেছে। এবার আমরা উভয় পাশে অন্তরীকরণ করব, মনে রাখবা y1 ও কিন্তু একটা ফাংশন, এটা ইনটু দিয়ে দাও, আর এম কিন্তু কোনো ফাংশন না, একটা কনস্ট্যান্ট, সুতরাং এখানে একটা জিনিস, এখানে দুইটা জিনিস, দুইটা জিনিস থাকলে আমরা কোন সূত্রে বসাবো, এই যে ইউভি এর সূত্রটা বসাবো, এখানে আমি ইউভি এর সূত্রটা বসাইছি, ঠিক আছে, ইউভি এর সূত্রটা বসাবো, ক্লিয়ার। তাহলে দেখো তো একটা ফিক্স রাখলাম, আর একটাকে অন্তরীকরণ করলাম, দেখি এভাবে লিখি, লিখে লিখে দেখাই, প্লাস এইবার এটাকে অন্তরীকরণ, এটাকে ফিক্স রাখলাম, এটাকে এবার অন্তরীকরণ করলাম, ddx অফ 1 প্লাস এক্স স্কয়ার, এটা এক লাইনে লিখলেও হবে, কাজ শেষ। বাম পাশে ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ, সূত্র বসিয়েছি, এবার এখানেও ddx করতে হবে, তাই না, ddx অফ m ইনটু 1 প্লাস y স্কয়ার, এই যে ব্র্যাকেট দাও, ওকে। এবার ডান পাশে এই পাশে নেই 1 প্লাস এক্স স্কয়ার, ভালো করে খেয়াল করো, y1 কে অন্তরীকরণ করলে কি হয়, যে y1 কে অন্তরীকরণ করলে y2 লিখে নিয়েছি, অন্তরীকরণ করার জন্য লিখে নিয়েছি তীর চিহ্ন দিয়া, ঠিক আছে, y2 লিখে নিলাম, y2 প্লাস y1 থাকলো 1 প্লাস এক্স স্কয়ার, 1 কে করলে 0, এক্স স্কয়ার কে করলে 2x, তাহলে কি হবে 0 প্লাস 2x ইজ ইকুয়াল টু, m তো থাকলোই, m তো থাকলোই, আর 1 কে করলে কি 0 প্লাস y স্কয়ার কে কি করলে কি, দেখো তো এই y স্কয়ার কে করলে 2y, সাথে একটা y1, পরের সংখ্যা 2y y1, এটাকে আমি এখন কপি করে একটু ওপাশে লিখছি, প্রমাণ কিন্তু হয়ে গেছে, কমপ্লিট। 1 প্লাস এক্স স্কয়ার ইনটু y2 প্লাস 2x y1, এই x আর y1 গুণ করে দিয়েছি, ইজ ইকুয়াল টু হচ্ছে m ইনটু 2y y1, ঠিক আছে। একটু খেয়াল করে দেখি এবার, এই যে দেখো একটু খেয়াল করে দেখি যে ওই এটার সঙ্গে কোণের সঙ্গে কি আছে, দেখো তো সবগুলা বাম পাশে আছে প্রমাণের মধ্যে, দেখো সবগুলা বাম পাশে আছে, তাই আমি সবগুলা বাম পাশে নিয়ে আসবো, 1 প্লাস এক্স স্কয়ার ইনটু
দেখো, যে কটা করাতে পারছি করে দিচ্ছি, আর বাদ বাকি গুলো আমি হচ্ছে মানে পড়াচ্ছি, বাদ বাকি গুলো তোমাদের করে দিব, অসুবিধা নেই। একজন বলেছে স্যার একটু করে দিয়েন। আমার আসলে সময় খুবই হাতে কম থাকে, শত ব্যস্ততার মধ্যেও তোমাদের চেষ্টা করি ভালোটা করানোর জন্য। আমি আসলে সময়ই পাই নাই, করেই রাখতাম এগুলো, এখন সরাসরি করতে হচ্ছে, এই জন্য অঙ্ক তুলে তুলে বই থেকে। আসলে সময় খুবই কম থাকে, অত্যন্ত ব্যস্ততার মধ্যেই সময় কাটে। কালকে শুক্রবারের দিন আছে, আহ বিকালের আগে তো ফ্রি হব না, বিকালের দিকে বাদ বাকি গুলা করে ফেলবো, যতটুকু তোমরা পারো করে ফেলো, বাদ বাকি গুলাও করে ফেলবো, করে দেবো আমি মোটামুটি। আমি ছবি আকারে দিয়ে দিব, হ্যাঁ, কালকেও ক্লাসে জয়েন হবো, একটু বুঝিয়ে দিব নি। ওকে, এই যে 1 + x² × y2 প্লাস 2xy1 মাইনাস m2y1। কেন বাম পাশে নিয়ে আসলাম? প্রমাণের মধ্যে সবগুলা বাম পাশে আছে তাই নিয়ে আসলাম। এই যে y2, একটু খেয়াল করি প্রমাণে কিভাবে আছে দেখি তো, -2, m টা আগে আছে my, তাহলে দেখো তো 2y টা কমন, 2y টা কমন নাও, -2y টা আগে আছে, হ্যাঁ, তাহলে -2my টা আগে লেখো, আর +2xy1 টা পরে লেখো। যেহেতু প্রমাণের মধ্যে আমার প্রথমে আছে হচ্ছে, দুটার মধ্যে আগে আছে হচ্ছে 2m টা আগে আছে, m যুক্ত পদটা আগে আছে। এবার 2y1, y টা কমন যায় মনে না, y1 কমন যায়, হ্যাঁ y1 কমন যায়। 2y1 কমন নিলে আমার এখানে থাকে my মাইনাস 2y কমন নিয়েছিল, 2y1 কমন নিয়েছি, তাই মাইনাস হচ্ছে x, my মাইনাস x, এই যে my মাইনাস x, হ্যাঁ, ইজিক্যাল টু 0। তো এই y1 টা আবার ডান পাশে একটু স্টাইল করে দিয়েছে প্রমাণের মধ্যে, স্টাইল আমরাও করতে পারি, ওরা একাই পারে, বিষয়টা এরকম না। আমরা এভাবে লিখবো 2my মাইনাস x, এই y1 টা ডান পাশে নিয়ে যাবো, প্রমাণিত। একেবারে সহজ অঙ্ক এগুলো, একেবারে সহজ অঙ্ক, ঠিক আছে, একেবারে সহজ অঙ্ক। ওকে, এই গেল হচ্ছে আমাদের হচ্ছে এখানকার প্রবলেম গুলা। এবার 9.7 আমি করলাম না, আমি একটু দেখে নিই, আর একটু দেখে নিই, নাম হচ্ছে আর আর কি, দেখি একটু সাজেশন গুলো। 9.7 আর একটা আছে 10-2, 10-2, 10-2 বাদ দাও, 10 এই দুটাই করো আপাতত, এটা অফ থাক আপাতত, ঠিক আছে, এটা থাক, এই দুইটা করো, এই দুইটা করো। তাহলে আমাদের 9-8 যায়, যদি একটু 9.8 যাই, 9.8 বলছে যে 3-3, 3-3, হ্যাঁ, এইবার একটু দেখাই, এগুলো সহজ তাই দেখাচ্ছি, সহজ এগুলো, এগুলোই সহজ, এটা করে নিবা, এটা একটু করে নিবা, ঠিক আছে, এগুলো সহজ আছে।
তোমাদের যে কোনো মানে সম্ভবত চারটা যে কোনো করতে হবে না কি বলেছে যে কোনো 5টা দিলেই হবে নাকি গ্রুপ করে বলেছে? 9.7-এর 3-এর 3, 9.8-এর। দেখো আমি অঙ্কটা তুলে নিচ্ছি, খুবই সহজ। y is equal to x square plus root over of 1 minus x square। বক্ররেখার 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 এগুলো বেশি সহজ। ওই জিওমেট্রির যে বৃত্ত টিত্ত আছে না, সরল রেখা, ওগুলো এগুলো খুবই সহজ বেশি। বক্ররেখার উপর যে সকল বিন্দুতে যে সকল বিন্দুতে যে সকল বিন্দুতে স্পর্শক স্পর্শক x অক্ষের উপর লম্ব x অক্ষের উপর লম্ব x অক্ষের উপর লম্ব, হ্যাঁ, তাদের স্থানাঙ্ক বের করো। তাদের স্থানাঙ্ক নির্ণয়। খেয়াল করবা, তাদের স্থানাঙ্ক নির্ণয় খেয়াল করো ভালো করে। আমি কিন্তু এখানে ব্যাখ্যা দিয়েই পড়াচ্ছি, সমস্যা নাই। যে স্পর্শকগুলি x অক্ষের উপর লম্ব তো হলে আমি কি বসাবো? প্রথম কথা হচ্ছে কোন বক্ররেখার x অক্ষের উপর লম্ব বলুক, সমান্তরাল বলুক, y অক্ষের উপর লম্ব বলুক অথবা সমান্তরাল বলুক, dy dx বের করাই লাগবে। dy dx বের করা লাগবে। dy dx মানে কি? এই যে প্রথম থেকে বলে আসছিলাম একেবারে পদার্থবিজ্ঞান পড়ানোর ভেক্টর চ্যাপ্টারে, dy dx টা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। পরিবর্তনের হার নির্ণয় করে, ঢাল নির্ণয় করে। কি করে? ঢাল নির্ণয় করে, ঠিক আছে? ঢাল নির্ণয় করে। ঢালটা কিন্তু এখানে বের করে দেয়। dy dx মানে কিন্তু ঢাল। তাহলে প্রথমে dy dx বের করে নাও। ওই পাশে অন্তরীকরণ করো তো dy dx পাবো, তাই না? এই পাশে অন্তরীকরণ করো ddx অফ x স্কয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এগুলো পারো তোমরা, তারপরে আমি একটু দেখাচ্ছি। দেখো তো ddx অফ x স্কয়ার মানে কি? আমি যদি আলাদা করে না লিখে একবার লিখি x স্কয়ার মানে 2x প্লাস রুট x এর অন্তরীকরণ কি? রুট x এর অন্তরীকরণ 1/2 রুট x। রুট x এর অন্তরীকরণ কত? 1/2 রুট x। এবার খেয়াল করে যাকে আমরা রুট x বললাম, এটা আসলে কি x? রুট x না, কি 1 মাইনাস x স্কয়ার। তাই এবার 1 মাইনাস x স্কয়ার কে আবার অন্তরীকরণ করলাম। আবার বলি x স্কয়ারই বলেছি, 2x কমপ্লিট। এবার দেখো রুট x রুট x করলে কি 1/2 রুট x। লিখে দিচ্ছি ddx অফ রুট x মানে হচ্ছে 1/2 রুট x। 1/2 রুট x, এটা আমার সূত্র, ঠিক আছে? ddx রুট x সমান সমান কি 1/2 রুট x। তো রুট x যাকে বলেছি সেটা রুট x না, অন্য কিছু হইলেই তোমাকে আবার অন্তরীকরণ করতে হবে। করেছি 2x প্লাস 1/2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 কে করলে 0 আর x স্কয়ার কে করলে মাইনাস 2x, মাইনাস x স্কয়ার মাইনাস 2x। 2x এই যে মাইনাস, এখানে দেখো মাইনাস, এই 2 এই 2 কেটে গেল, থাকলো x ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এটা আমাদের dy dx পেলাম, ঠিক আছে? এটা আমরা dy dx পেলাম। ওকে, ক্লিয়ার? dy dx কিন্তু পেলাম। এইবার একটা জিনিস খেয়াল করব আমরা, এখান থেকে এক্সট্রা কমন হয়ে যায়, কেমন পরে নিচ্ছি কমন। এখন দেখো তো স্পর্শক গুলো x অক্ষের উপর লম্ব, কি বসাবো? এবার খেয়াল করবা, চিত্র দাগায় তোমাদের বোঝাচ্ছি, মুখস্থ করা লাগবে না। এইটা যে লম্ব হলে কি বসাবো, দেখো তো একটা বক্ররেখা দাগায় আমি দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি, এই যে একটা বক্ররেখা দাগালাম, এই যে বাঁকা রেখা দাগালাম। দেখো তো এইটা, এই যে স্পর্শক দাগালাম, এই স্পর্শকটা কি x অক্ষের উপর লম্ব? না, x অক্ষের সমান্তরাল। খেয়াল করে দেখো x অক্ষের সমান্তরাল। আমাদের সকলের জানা আছে যে x অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? tan 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 0। আবার দাগাই আরেকটা রেখা, বুঝায় পড়াচ্ছি। এবার দেখো তো একটু এভাবে দাগাও তো, এভাবে দাগাই, ইচ্ছা মতো দাগাই। এই যে এরকম দাগালাম, এই যে একটা স্পর্শক দাগালাম বক্র, এটা একটা বক্ররেখা, যেটা একটা বক্ররেখা, হ্যাঁ, যে কোনো বক্ররেখা দাগালাম। এই যে স্পর্শক, দেখো তো এটা স্পর্শক কি x অক্ষের উপর লম্ব? হ্যাঁ লম্ব, হ্যাঁ লম্ব, x অক্ষের সাথে লম্ব। তো বলো তো এটা ঢাল কত? এই স্পর্শকটা ঢাল কত? এই স্পর্শকটার ঢাল হচ্ছে tan 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, তাই না? x অক্ষের সমান্তরাল লেখা মানে কি? x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 0। ঢাল কত তাহলে? tan 0 0, tan 90 ইনফিনিটি। তাহলে এখন দেখো কি বলেছে এখানে, এখানে বলেছে এই তোমাদেরকে চিত্র দাগাইতে হবে না, তোমাকে দাগাইতে হবে না। যদি তুমি দাগাবা কেন? তুমি কনফার্ম হওয়ার জন্য যে m এর মান তুমি ইনফিনিটি বসাবা নাকি 0 বসাবা।
এম মানে কি ঢাল, ঢাল মানে কি ডি ওয়াই ডিএক্স। এখন দেখো তো এই যে এক্স অক্ষের উপর লম্ব, এই যে এক্স অক্ষের উপর লম্ব স্পর্শক গুলা, এই যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাহলে কি বসাবো ইনফিনিটি। অতএব শর্ত মতে লিখবা, শর্ত মতে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি ডি ওয়াই ডিএক্স এর জায়গায় কি লিখবা, এটা লিখবো, এটা পাইছি আমরা 2x - 1 ভাগ 2x - x ভাগ রুট ওভার অফ 1 - x স্কয়ার বসালাম ইজ ইকুয়াল টু এই ইনফিনিটি জায়গায় বসাবো হচ্ছে 1 ভাগ 0। ইনফিনিটি জায়গায় কি বসাবা 1 ভাগ 0 বসাবো, ঠিক আছে। দিয়ে আমরা ক্যালকুলেশন করব। ওকে, তাহলে 2x আমি কপি করছি, x ডিভাইড বাই রুট ওভার অফ 1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 0 কপি করলাম। লসাগু করো তো 2x রুট ওভার অফ 1 - x স্কয়ার মাইনাস x ডিভাইড বাই রুট ওভার অফ 1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু 0, সরি 1 ভাগ 0। আর গুণ করো, রুট ওভার অফ 1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা 1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা x স্কয়ার ইজ ইকুয়াল টু -1 বা x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বা x ইজ ইকুয়াল টু +-1। তার মানে কি অতএব x ইজ ইকুয়াল টু কত পেলাম, +1 পেলাম, -1 পেলাম। এখন আমার টার্গেট কি দেখো তো, তাদের স্থানাঙ্ক বের করতে বলেছে। এই স্থানাঙ্ক বের করতে বলেছে। স্থানাঙ্ক মানে কি x এর মানও লাগবে, y এর মানও লাগবে। x এর মান তো পাইছি, y এর মান কোথায় পাবো? y এর মান পাওয়ার জন্য এখানে x এর মানগুলো বসায় দেব। এই যে y ইজ ইকুয়াল টু এই যে মেইন বক্ররেখাতে এইটাই, এখানে x এর মানগুলো বসায় দেব। তাহলে লিখবো এবার x ইজ ইকুয়াল টু 1 হলে, x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু আমাদের বক্ররেখা কি ছিল লিখে নিচ্ছি, x স্কয়ার প্লাস রুট ওভার অফ 1 - x স্কয়ার। বলো তো এই অঙ্কের সাথে চাইতে সহজ অঙ্ক আর আছে? আসলে দুনিয়ায় এর চাইতে সহজ অঙ্ক হয় না, খুবই সহজ। 1 স্কয়ার প্লাস রুট ওভার অফ 1 বিয়োগ 0 ইজ ইকুয়াল টু 1 + 1 ইজ ইকুয়াল টু 2। x ইজ ইকুয়াল টু 1 - 1 হলে y ইজ ইকুয়াল টু -1 এর উপর হোল স্কয়ার প্লাস রুট ওভার অফ 1 - 1 এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার অফ 1 বিয়োগ 1, 1 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু 1। অতএব বিন্দুগুলি স্থানাঙ্ক, বিন্দুগুলি স্থানাঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ যেন ভুল না হয়। স্থানাঙ্ক এই বিন্দুগুলি স্থানাঙ্ক কত, যখন আমি x এর মান 1 নিব নিলাম, y এর মান কত নেব, এই যে 2 নিব, ঠিক আছে। y এর মান কত নেব 2 নিব। আমার এখানে কি ভুল হয়েছে রে, x এর মান এখানে কি ভুল হয়েছে দেখো দেখি, 1 - x স্কয়ার, 1 স্কয়ার প্লাস 1 - x স্কয়ার, এখানে তো 1 হয়, তাহলে 0 হয়, তাই না? এখানে হচ্ছে 1 প্লাস 0 0 হয়, সরি এটা যোগ বিয়োগ গুণ ভাগ ভুলে গেছে আমার, এখানে 1, এখানে 1, এখানে আমার 1 বিয়োগ 1 0 হয়, তাহলে 1 হয় 1। তাহলে 1, 1, 1 -1, 1 x এর মান যখন আমি -1 নিয়েছি তখন আমি 1 পেয়েছি। তাহলে 1, 1 -1, 1। আমি একটু 3 এর উত্তরটা একটু দেখে নিচ্ছি, একটু কনফিউশনের মতো মনে হচ্ছে। 3 এর 3 এই হয়েছে 1, 1 আর -1, 1। উত্তর আমাদের কমপ্লিট। হ্যাঁ, উত্তর আমাদের কমপ্লিট। বক্ররেখার এই অঙ্কটার উত্তর আমাদের কমপ্লিট। আচ্ছা, এটা আমরা করলাম, বক্ররেখার এই অঙ্কটা করলাম। এটা কত নাম্বার করলাম, 3 এর 3। 6 এর 5, 6 এর 5, 6 এর 5 আর 7 নাম্বার আবার দিছে 7 এর 1। এটাই তো পরীক্ষা আসে বারবার, 7 এর 1টা কিন্তু পরীক্ষায় আসে বারবার। 6 এর 5 কিন্তু সহজ, 6 এর 5 এটা কভার করলে একটা অঙ্ক কমন পেতেও পারো। 6 এর 5, 6 এর 5 এটা হচ্ছে 9.8 চ্যাপ্টারের, আমি কিন্তু অঙ্ক করছি। 6 এর 5 এই যে y ইন্টু x মাইনাস 2, এগুলো খুবই সহজ আসলে। -x + 7 বক্ররেখার 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 যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, বক্ররেখাটি যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে, দেখো ওই বিন্দুতে স্পর্শকের এবং অভিলম্বের সমীকরণ নির্ণয়, ঠিক আছে। যে কটা করাচ্ছি বাদ বাকি যেগুলো সাজেশনের মধ্যে দিয়েছে তোমাদের আমি করে দিব, আমি করে ছবি দিয়ে দিব গ্রুপের মধ্যে। হ্যাঁ, ছবি দিয়ে দিব। তো দেখো কাকে ছেদ করেছে, x অক্ষকে ছেদ করেছে, x অক্ষকে ছেদ করেছে।
এক্স অক্ষকে সেট করছে মানে কি? করছে মানে হচ্ছে ওয়াই এর মান 0। তাহলে প্রথমে আমরা লিখে নিব y ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকাল টু 0। 1 নম্বর দিলাম। 1 নং রেখাটি বা বক্ররেখাটি, এটা বক্ররেখা বেসিক্যালি, বক্ররেখাটি এক্স অক্ষকে সেট করে, তাই না? এক্স অক্ষকে সেট করে। তো আমরা সবাই জানি যে এক্স অক্ষকে সেট করার অর্থ হচ্ছে ওয়াই এর মান 0। অতএব y ইজ ইকাল টু 0। তো ওয়াই এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, ওয়াই এর মান 0 যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি পাই দেখো তো? 0 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকাল টু 0। তো এই পুরা তিনটাই কিন্তু 0 সাথে গুণ আছে, তাহলে 0 হয়ে গেল। 0 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকাল টু 0। অতএব এক্স ইজ ইকাল টু কিন্তু 7। এক্স ইজ ইকাল টু কত? 7। অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত? বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 7,0। স্থানাঙ্ক হচ্ছে 7,0। শেষ। এটুকু শেষ। এটুকু লিখলে তো তুমি 2টা নাম্বার পেয়ে যাবা। বিন্দুটার স্থানাঙ্ক বের করেছো। বিন্দুর স্থানাঙ্ক কিন্তু চাই নাই, চেয়েছে ওই বিন্দুতে, মানে এই বিন্দুতে স্পর্শকের এবং অবিলম্বের সমীকরণ। খুবই সহজ, সরল রেখার পড়াইবা। স্পর্শকের সমীকরণ দেখো তো, স্পর্শকের সমীকরণ কি? বেসিক্যালি এটা সরল রেখা। স্পর্শক মানে কি? স্পর্শক মানে হচ্ছে জাস্ট একটা সরল রেখা। স্পর্শক মানে আর কিছু না, একটা সরল রেখা। মনে যেন থাকে, একটা সরল রেখা, যে সরল রেখাটা তো স্পর্শ করে গেছে বক্ররেখাটাকে। যেমন মনে করো এটা একটা বক্ররেখা, এই যে আমি, এই যে একটা বক্ররেখা। তো স্পর্শকের সমীকরণ, এই বিন্দুতে স্পর্শক, এই দিক থেকে স্পর্শ করে যাবে এমন সরল রেখা, এই যে স্পর্শ করে গেছে, দেখো এই যে, এটাকে আমরা স্পর্শক বলতেছি। তাহলে কি? স্পর্শক বলতে বেসিক্যালি সরল রেখা। তো এই বিন্দু দেওয়া আছে, কত বিন্দু এখানে দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে, যেটা বের করে 7,0। 7,0 এই বিন্দু দিয়ে, এই বিন্দু দিয়ে অতিক্রান্ত একটা সরল রেখার সমীকরণ বের করার মানেই হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো তো, সমীকরণটাকে লিখে নিই যে 70 বিন্দুগামী, বিন্দুগামী সরল রেখা না বলে স্পর্শক বললাম, একই কথা। স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ বললে ভালো হতো। সমীকরণ এত বিন্দুতে বা বিন্দুগামী বললে সমস্যা নাই। সূত্র কি? একটা বিন্দু দেওয়া থাকলে কি লিখি আমরা? y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1। এটা মনে হয় জানি না এমন কেউ নাই, আমরা সবাই জানি আমরা যে y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1, এটা সরলরেখার সমীকরণ। একটা বিন্দু দেওয়া থাকে, একটা বিন্দুর নাম কি? x1, y1। তো দেখো তো y বিয়োগ y1 এর মান কত? 0 হয়ে যায়। x1 y1 0 ইজ ইকুয়াল টু m ইনটু, m এর জায়গায় একটু dy dx লেখো তো বাবা, dy dx লেখো তো একটু, কারণ m মানে dy dx। x বিয়োগ x1 ইজ 7, ঠিক আছে? এটা, এটা 2 নম্বর দাও, এটা বাদ দাও, ঠিক আছে? তোমার কি লাগবে? dy dx লাগবে। আচ্ছা আরেকটা লাইন লিখি, y ইজ ইকুয়াল টু dy dx ইনটু x বিয়োগ 7। ভালো করে লিখলাম, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? বাদ। এখন dy dx লাগবে, এই dy dx টা আমরা এখন বের করে নিব। কোন বিন্দুতে? এই বিন্দুতে dy dx টা লাগবে। যে বিন্দুতে তুমি স্পর্শকের সমীকরণটা বের করতে চাচ্ছ, সেই বিন্দুটি তো ঢাল লাগবে। dy dx বের করার জন্য কে আছে? এই যে বসে আছে এটা, এই যেটা, এখান থেকে আমার dy dx এর মানটা বের করতে হবে। ওকে, y ইনটু x মাইনাস 2 x মাইনাস 3, x মাইনাস 2 x মাইনাস 3, এটা 1 নম্বর হতে লিখতেছি, মাইনাস এক্স প্লাস 7, মাইনাস এক্স প্লাস 7। এটা কি করবো আমরা? এখান থেকে dy dx টা বের করে নিব। ওকে, একটু খেয়াল করি। 1 হতে একটা কাজ করি, এখানে ক্যালকুলেশনটা এভাবে করলে একটু বেশি সহজ হবে। কিরকম ভাবে করলে? কিরকম ভাবে করলে? y থাকলো, এই যেটা গুণ করে নাও। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6 মাইনাস এক্স প্লাস হচ্ছে 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? এটা গেল। এখন এইটা গেল হচ্ছে x মাইনাস 7। তাহলে আমি যদি এটাকে অন্তরীকরণ করি, এইটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে আমি কত পাচ্ছি? অন্তরীকরণ করে ফেলি। এটা কে অন্তরীকরণ করলে dy dx হয়, y কে অন্তরীকরণ করলে dy dx হয়। dy dx লিখলাম, dy dx লিখলাম, এটা ফিক্স রাখো। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা রেখে দিলাম, এটা রেখে দিলাম, এইটা রেখে দিলাম, এটাকে অন্তরীকরণ করলাম। এবার এইটা রেখে দিলাম, এবার ওয়াইটা রেখে দিলাম, আর এটাকে অন্তরীকরণ করলাম। দেখো তো বুঝতে পারো কিনা একটু?
5x প্লাস 6, ঠিক আছে, -1 ইজিক্যাল টু 0। এই যে দেখো, আমি একটু আবার বুঝাচ্ছি। ওয়াই অন্তরীকরণ করলাম, এটাকে রেখে দিলাম। ইউ ভি এর সূত্র, ইউ ওয়াই একটা ইউ, এটা ভি, ইউ ভি। তাহলে এটাকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হয়। এটা আমি রেখে দিলাম, এটা একটা অন্তরীকরণ করবো না, একটা রেখে দিব আর একটা অন্তরীকরণ করবো। এটা অন্তরীকরণ করেছি, এটা রেখে দিয়েছি। এবার এইটা রেখে দিলাম, ওয়াই রেখে দিলাম, এবার এটা অন্তরীকরণ করলাম, ঠিক আছে, এইটুক শেষ। তারপর এক্স কে করলে কি হয় -1, এই যে -1 -1, আর শুধু 7 কে করলে 0। তো এটা আমি লিখি নি, চাচ্ছে লিখে নি, +0 ইজিক্যাল টু 0। এখন এখান থেকে আমার ডিওয়াই ডিএক্স টা বের করতে হবে। ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 ইউভি এর সূত্র, প্লাস হচ্ছে 6 প্লাস ওয়াই ইন্টু, এই দেখো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি 2x প্লাস -5 আর 6 ইকুয়াল 0, -1 ইকুয়াল 0। এখানে একটা -1 ছিল কিন্তু, আবার ভুলে যেও না। ওকে, এখন আমরা সাজায় বুঝায় লিখবো। লাইনটা একটু কপি করছি আমি। dy dx into x square minus 5x plus 6 plus y into 2x minus 5 minus 1 is equal to 0। এখান থেকে আমি dy dx টা বাম পাশে রেখে সবগুলো ডান পাশে নিয়ে যাব। dy dx x square minus 5x plus 6 plus y into 2x minus 5 is equal to 1। একবার লিখলেই ভালো হইতো। dy dx into x square minus 5x plus 6 is equal to 1 minus y into 2x minus 5, বা dy dx is equal to, আমি কিন্তু লাইন কাটছি না, লাইন কাটলে ভুল হতে পারে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা আমরা পেয়ে গেছি। এখন dy dx টা আমার বের করতে হবে হচ্ছে 7,0 বিন্দুতে। যে বিন্দুতে তুমি স্পর্শকের সমীকরণটা বের করতে চাচ্ছ সেই বিন্দুটা কি ছিল, 70 বিন্দুটা, তাই বলে দিয়েছে। যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, কত বিন্দুতে ছেদ করেছে, 70 বিন্দুতে, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো, অবিলম্বের সমীকরণ। অবিলম্ব বের করার সমস্যা না, স্পর্শকটাকে বের করে নি। যে কোনো টাইপের কিন্তু পরীক্ষা আসতে পারে এরকম, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু আসছিল গতবার, টেস্টে কিন্তু আসছিল, ঠিক আছে। dy dx is equal to, দেখো তো, x এর জায়গায় বসাবো 7 আর y এর জায়গায় বসাবো 0, তাহলে 1 - 0, একবারে 0 বসাইছি। 7 এর উপর স্কয়ার মাইনাস 5 * 7 প্লাস 6, y এর মান 0 বসালে পুরোটা 0 হয়ে যায়। তাহলে 1 ডিভাইড বাই 49 - 35 প্লাস হচ্ছে 6, তাহলে 1 ডিভাইড বাই 20, ঠিক আছে। তাহলে এখন এই 1/20 এর মানটা dy dx ওখানে বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 1 হতে আমরা 2 হতে কি পাচ্ছি, 2 হতে বসায় দাও, এই যে y is equal to 1 divided by 20, y is equal to 1 divided by 20 x minus 7। যদি সাজা গুজা লিখতে চাও লিখো 20y is equal to x minus 7, বামে নিয়ে আসো, x minus 7 minus 20y is equal to 0, বা x minus 20y minus 7 is equal to 0। উত্তর শেষ। এইবার যদি তুমি অবিলম্বের সমীকরণ বের করো, দেখো স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করার জন্য তোমার কিন্তু স্পর্শকের সমীকরণ বের করা জানলেই হবে। অবিলম্বটা আমি শেখাচ্ছি, একই জিনিসই লিখবা, y is equal to dy dx লিখেছো না, dy dx into x minus 7 লিখছো না, এখানে খালি -1 divided by dy dx লিখতে হবে। অবিলম্বের সমীকরণ লেখার সময় কি লিখতে হবে, অবিলম্বের সমীকরণ বের করার সময় শুধুমাত্র লিখতে হবে y বিয়োগ y1 is equal to, এই যে আগে লিখছিল dy dx, এখন মাইনাস দিয়ে 1/dy dx করতে হবে। কেন, স্পর্শকের সাথে অবিলম্ব কিভাবে থাকে, লম্ব করে থাকে, তো লম্ব করে থাকলে দুটো ঢালের গুণফল কত হতে হবে, -1 হতে হবে। তাহলে dy dx এর সাথে কত গুণ করলে -1 হবে, -1/dy dx গুণ করতে হয়। তাই আমরা এখানে ইজিক্যাল টু, দেখো -1, তাই আমরা এখানে dy dx এর জায়গায় -1/dy dx বসিয়েছি, ঠিক আছে। তাই আমরা কি বসাইছি, -dy dx বসিয়েছি ইনটু x বিয়োগ x1। তো আগের মতোই y বিয়োগ y1 এর মান 0 ইজিক্যাল টু -1 ডিভাইড বাই 1/20। দেখো আমরা dy dx এর মান অলরেডি বের করে নিয়েছি, x মাইনাস হচ্ছে 7। তো আমরা যদি একটু সাজা গুজা লিখি, -20 ইনটু x minus 7, এই 20 টা পাল্টে খেয়ে উপরে চলে গেছে। এবার y is equal to -20x প্লাস 140, তাই না। তাহলে y প্লাস হচ্ছে 20x মাইনাস 140 is equal to 0। তাহলে স্পর্শক আর অবিলম্বের সমীকরণটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে কোনো ভাবে আসতে পারে। স্পর্শকের সমীকরণ বের করতে পারলেই, মানে dy dx বের করতে পারলেই তোমার হয়ে যাবে, বা dy dx বের করতে পারলেই তুমি
এম এর জায়গায় খালি ডিওয়াইডিএক্স তে বসায় দিবা, তাহলে আমার সূত্র হচ্ছে এম, এম মানে ঢাল, ঢাল মানে ডিওয়াইডিএক্স। এই কথাটা খালি মনে থাকলেই হবে, এই কথাটা মনে থাকলেই হবে, ঠিক আছে। 6-5 গেল, হয়েছে, উত্তর হয়েছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হলো, এই চ্যাপ্টারটা শেষ হলো। এখন কোনটা করাবো একটু বলো দেখি, আর কোনটা করাবো একটু তুমি, তোমার যদি একটু বলতা। কোন চ্যাপ্টারটা দেখাবো বলো, আর একটু আর দু একটা একটু দেখাই দিই, কোন চ্যাপ্টার দেখালে ভালো হয়, মানে তোমরা করতে পারবা কোনটা। আমি একটু এটা কর, 9.9 দেওয়া আছে, 3 চরম মান, চরম মান আমি আর দেখালাম না, এই দুটাই করালাম। আর সাথে একটা আমি করে দিবনি, হ্যাঁ। ফার্স্ট পার্টটা নিয়ে একটু বসলাম, কালকে একটু সেকেন্ড পার্টটা নিয়ে বসবো, ঠিক আছে। ফার্স্ট পার্টটা আজকে এই জন্য করছি। ম্যাট্রিক্স নির্ণয় কি দরকার আছে করার বলো, নাকি পারবা? বলো দেখি, ম্যাট্রিক্স নির্ণয় কি পারবা? ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে আমি একটা দেখায় দিচ্ছি, একটা দেখাচ্ছি। ম্যাট্রিক্সের গুণ তো সবাই আমরা জানি, ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতেও জানি, নির্ণায়কটা একটু দেখাচ্ছি। নির্ণায়কের মধ্যে দেখো যে এইটা পরীক্ষায় আসতে পারে, নয়ের, নয়ের হচ্ছে, নয়ের হচ্ছে 1-2, নয়ের হচ্ছে 1-2, এই দুটার মধ্যে একটা আসার সম্ভাবনা বেশি, নয়ের 1-2, ঠিক আছে। নয়ের 1-2, আর হচ্ছে 18-র 1-3, 18-র 1-3, 18 মানে ইনভার্স নির্ণয়। এখান থেকে আমি নির্ণায়ক একটা দেখা দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। নির্ণায়ক, নির্ণায়কটা দেখো, 9-এর 1 আর 2 একই রকমই, 9-এর 1 আর 2 একই রকমই, ঠিক আছে। তো এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব বিয়োগ 1, এটা পারার কথা। ওয়াই, ওয়াই স্কোয়ার, ভুল যেন না হয় সেটার জন্য আমি দেখাচ্ছি, ওয়াই কিউব বিয়োগ 1, জেড, জেড স্কোয়ার, জেড কিউব বিয়োগ 1, এটা আমাদের নির্ণায়ক। এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণটা আমি উপরে লিখে নিচ্ছি, এক্স ওয়াই জেড বিয়োগ 1 বিয়োগ 1 ইন্টু এক্স বিয়োগ ওয়াই, ওয়াই বিয়োগ জেড, জেড বিয়োগ এক্স, এই যেটা, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমি এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এই তো এইরকম যখন কোন একটা নির্ণায়ককে তুমি দেখবা যোগ বা বিয়োগ আকারে আছে, এই যে দেখো এক্স, এক্স স্কয়ার, কিন্তু এখানে আবার যোগ বিয়োগ আকারে আছে, যেটাকে আমরা নির্ণায়কের ধর্ম অনুসারে দুইটা নির্ণায়কের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে পারি, দুইটা নির্ণায়কের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। দুইটা নির্ণায়কের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে পারি। দেখো তো কিভাবে লিখবো, এটা মুখস্থ করে ফেলো। এই যে এক্স কিউব, এই যে -1টা বাদ দিলাম, ওয়াই, ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব, -1টা বাদ দিলাম, জেড, জেড স্কোয়ার, জেড কিউব, ঠিক আছে, এইটা লিখলাম। এইবার প্লাস নাও, নিয়ে এই যে -1 বাদ দিয়ে লিখলাম না, এই -1টা এখন সহ লেখো, এই -1টা এখন সহ লেখো। কিভাবে? এই যে এক্স, এক্স স্কোয়ার, এই যে -1 দিলাম, -1 তো আগে বাদ দিছিলাম, ওয়াই, ওয়াই স্কোয়ার, এই যে -1 বাদ দিছিলাম, জেড, জেড স্কোয়ার, এই যে -1 বাদ দিছিলাম, ঠিক আছে। তো আমরা যখন নির্ণায়কে কমন নিব, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে কমন নিতে হবে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে কমন নিতে হবে। এই সারিতে একটা কমন যায়, দেখো এটা পরে, এটা নিচ্ছি, এটা এটাতে, এখানে দেখো তো, এটা থেকে কমন যায় কত, এক্স, এটা থেকে কত, ওয়াই, এটা থেকে কত, জেড। আমি একটু একে একে লিখে দেখাচ্ছি, একটু ফাঁকে লিখলাম, এখান থেকে এক্স কমন নিলাম, এই কলামে এক্স কমন নিলাম, খেয়াল করো, এই কলামে এক্স কমন নিলাম, তাহলে কি থাকে, 1 এক্স, এক্স স্কোয়ার। এই কলাম থেকে ওয়াই কমন নাও, 1 ওয়াই, ওয়াই স্কোয়ার, 1 ওয়াই, ওয়াই স্কোয়ার। এই কলাম থেকে জেড কমন, জেড কমন নিলাম, 1 জেড, জেড স্কোয়ার। তাড়াহুড়া করা কিছু নাই, আস্তে ধীরে করবা। এবার এখান থেকে -1টা কমন নাও, এই কলাম থেকে, এই সারি থেকে -1 যদি কমন নিই, -1 আর লিখা লাগে না, এক্স, এক্স স্কোয়ার, 1 ওয়াই, ওয়াই স্কোয়ার, 1, ভিতরে মাইনাস থাকলে দেখলে ভালো লাগতেছে না, তাই আমরা -1টা কমন নিয়ে নিছি, জেড, জেড স্কোয়ার, 1, এই যে। এখন দেখো তো, এইটা প্রায় একই রকমই, কিন্তু একটু উল্টা পাল্টা আছে। এটাতে প্রথম সারিতে 1 1 1, এখানে লাস্ট সারিতে 1 1 1, তাই তো, লাস্ট সারিতে হচ্ছে 1 1 1, এখানেও তেমনি।
একটু ঘুরে পেঁচায় নি। আমাদের নিয়ম কি দেখো তো, নিয়ম হচ্ছে পাশাপাশি দুইটা সারি, ভালোভাবে খেয়াল করো, পাশাপাশি দুইটি সারি বা পাশাপাশি দুইটি কলাম যদি আমরা ইন্টারচেঞ্জ করি, স্থান পরিবর্তন করি, একটা জায়গায় আরেকটা নিয়ে যাই, একটা মাইনাস চিহ্ন কমন নিতে হয়, একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস নিতে হয়। দেখো তো এইটা ঠিক রাখো, এটাকে একটু ঘুরে আনো, 1 x x² 1 y y², 1 z z², এটা নিয়ে কাজ নাই। এবার দেখো তো এই 1 1 1টাকে আমি একটা লাইন উপরে নিয়ে যাব, একটা সারি উপরে ইন্টারচেঞ্জ করব, তাহলে এখানে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস মাইনাস কি হলো প্লাস। এবার দেখো এক্স ওয়াই জেড, এবার 1 1 1 লিখবো কিন্তু, কারণ এটা এখানে নিয়ে আসছি আমি, এটাকে এখানে নিয়ে যাবো, x² y² z²। এই যে এবার এটাকে আবার একটু উপরে নিয়ে যাব, কারণ এটার সঙ্গে মিলাবো, একই সেম যেহেতু একটু মিলাবো। তো এক্স ওয়াই জেড একটু আমরা যদি 1 1 1 x y z x²y²z², এটা আমি একটু কপি করছি বাম পাশে, প্লাস এক্স ওয়াই জেড 1 1 1 x²y²z², ঠিক আছে। গণিত ক্লাস না একটু ঝামেলা হয় কেন, একটা অঙ্ক করতে অনেক সময় চলে যায়, আসলে একদিনে এত অঙ্ক করা পসিবল হয় না, এই জন্য একটু, আর ফিজিক্সে একটু বুঝার বেশি ব্যাপার, গণিতে বোঝার ব্যাপার কম, কিন্তু লেন্দি। আর ফিজিক্সে বোঝার ব্যাপারটা কিন্তু বেশি, ওখানে আবার বুঝতে পারলে ইজিলি কভার করা যায়, দুই তিনটা চ্যাপ্টার, এখানে কিন্তু কভার করাটা একটু কষ্টকর হয়ে যায়। এবার দেখো এখানে আমি হাত দিচ্ছি না, 1 y y² 1 z z², দেখো এইবার খেয়াল করো, এই 1 1 1টাকে উপরের সারিতে নিয়ে যাচ্ছে, এখানে আর একটা তাহলে মাইনাস নিব, 1 1 1 x y z x²y², তাহলে এইখানেও যে নির্ণায়ক, এখানে সেই নির্ণায়ক, পুরা নির্ণায়কটাই কমন নিয়ে নাও, 1 x x² 1 y y² 1 z z², কমন নিয়ে নিলাম এটার সঙ্গে এটা, তাহলে এখানে কি থাকে xyz, আর এখানে কি থাকে পুরাটাই তো -1, শেষ। এখন দেখো এটা নিয়ে আমি একটু, এটা একটু আগে নিয়ে আসি, xyz বিয়োগ 1 আগে নিয়ে আসলাম, এখানে একটা অপারেশন করো তো, আমাদের আলটিমেট টার্গেট কি, 0 আনা, 0 0 1 আনা, এটা থেকে এটা বিয়োগ দিলে কি হবে, 1 বিয়োগ 1 x বিয়োগ y x² বিয়োগ y², এখানে দেখো এটা থেকে এটা বিয়োগ দাও তো, 1 বিয়োগ 1 y বিয়োগ z y² বিয়োগ z², হয়ে গেছে দুটা 0, আর কাজ করার কিছু নাই, করার দরকার নাই, এটা যা আসলে তাই লিখলাম। কি অপারেশন করলাম, এটা থেকে এটা বিয়োগ করেছি, এটা থেকে এটা বিয়োগ করেছি, এটা থেকে এটা বিয়োগ করাকে বলে কলাম অপারেশন, সাইড টু সাইড এটাকে বলা হচ্ছে কলাম অপারেশন। তাহলে কি লিখেছি, c1 প্রাইম ইজ ইকুয়াল c1 - c2, আর c2 প্রাইম সমান কি লিখেছি, এটা থেকে এটা বিয়োগ দিয়েছি, c2 বিয়োগ হচ্ছে c3 প্রাইম, c3, ঠিক আছে। তো কি পেলাম, xyz বিয়োগ 1, এখানে পেয়েছি 0, এখানে 0, এখানে 1, এখানে কি পেয়েছি x - y, এখানে কি পেয়েছি, এটা একটু ভাঙায় নি, দেখতে ভালো লাগতেছে। দেখো প্রমাণের মধ্যে তো আমার দেখো তো কি আছে, x - y y - z z - x, তাই আমি এটাকে হাতের কাছে পাইছি, x² - y² দিয়ে দিলাম x + y * x - y, যেহেতু প্রমাণের মধ্যে x - y আছে। সিমিলারলি এখানে দেখো তো y - z, এখানে এটা চালাই করি, y - z আর y + z, ঠিক আছে, y - z, আর এটা যা ছিল তাই লেখো। আমাদের জানা আছে, এখানে কিছু করি নাই, 0 0 1 যখন আমরা পেয়ে যাব, 1 এর সারি কলামটা বাদ দেওয়া যাবে, যে গাঢ় করে দিলাম, 1 এর সারি 1 এর কলামটা বাদ দিয়ে বাদ বাকি নির্ণায়কটা লিখতে পারবো আমরা, কারণ এই 0 কমন নিলে 0 0, 1 নিলে কি হবে, 1 নিলে দেখো তো 1 এর সারি কলাম বাদে কি থাকে, এই যে 1 এর সারি কলাম বাদে থাকে, ওটা এখন লিখবো আমরা, xyz - 1 ইনটু হচ্ছে, এখানে থাকলো হচ্ছে x - y, এখানে থাকলো হচ্ছে x + y ইনটু x - y, হ্যাঁ, আর এখানে থাকলো y - z, আর এখানে y + z ইনটু y - z। ওকে, হয়ে গেছে প্রায়। xyz -1, দেখো তো এই কলাম থেকে x - y কমন দেয়, x - y কমন নিলাম, একটু ফাঁকে রাখলাম, তাহলে কি থাকে এখানে 1 x + y থাকে। এবার এই কলাম থেকে দেখো তো y - z কমন যায়, এই যে y - z কমন নিলাম, তাহলে কি থাকে, থাকে হচ্ছে 1 y + z। এবার তো জানি হয়ে গেছে আমাদের, xyz -1 x - y y - z, দেখো তো আর গুণ করো, এবার দুইটা সারি দুটা কলাম, এটা কোন ব্যাপার হলো, এই যে গুণ করো, নির্ণয় সেই y + z বিয়োগ x বিয়োগ y, এই যে এভাবে গুণ, এইভাবে গুণ, বিয়োগ হচ্ছে এইভাবে গুণ, তাই না,
তাহলে আমাদের প্রমাণটা মিলে গেছে। এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এখানে দেখো তো ওয়াই ওয়াই কেটে গেছে, তাহলে জেড মাইনাস এক্স। একেবারে সহজ এটা, রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করেছি, রাইট হ্যান্ড প্রমাণ পেয়ে গেছি। সিমিলারলি অঙ্কটাতে আমি তোমাদের দেখাই, 9-2 নাম্বারটা দেখাচ্ছি। এই যে এ কিউব A4 সাথে কি আছে -2a আছে, আগের মতো করে লাইকে আগের মতো করে ABC এগুলো কমন টমন নিলেই এটা হয়ে যাবে। হ্যাঁ, বি স্কয়ার বি কিউব, এটা সি স্কয়ার সি কিউব। কোনো ম্যাট্রিক্স আকারে যদি দেওয়া থাকে, সেটার যদি ডিটারমিন্যান্ট বের করতে বলে, নির্ণায়ক বের করতে বলে, তখন কিন্তু ম্যাট্রিক্স চিহ্ন কিন্তু আমি আর দিব না, তখন কিন্তু ম্যাট্রিক্স চিহ্ন তুলে দিয়ে এই এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি ডিটারমিন্যান্ট এ যখন বের করব, আমরা কিন্তু উল্লম্ব খাড়া দুটি রেখা ব্যবহার করবো, তখন কিন্তু আর ম্যাট্রিক্স চিহ্ন কিন্তু দিব না। মনে রাখবা, ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান হয় না, নির্ণায়কের কিন্তু মান হয়, ম্যাট্রিক্সের কোনো মান হয় না। ঠিক আছে, মনে জানা থাকে। এটা গেল হচ্ছে নির্ণায়কের একটা প্রবলেম। তোমরা কি করবা, একটা ইনভার্স নির্ণয় করবা, যে কোনো একটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করবা, যে কোনো একটা করলেই হবে। একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করবা, আর একটা বের করবা হচ্ছে গুণ নির্ণয় করবা, ম্যাট্রিক্সের গুণন করবা, যে কোনো একটা ম্যাট্রিক্সের, দুটা ম্যাট্রিক্সের গুণন করবা, ম্যাট্রিক্সের গুণন করবা, ম্যাট্রিক্সের গুণন করবা। ঠিক আছে, যে কোনো দুটা ম্যাট্রিক্সের গুণন করবা, আর যে কোনো একটা ম্যাট্রিক্সের 3 কলামের একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করবা, তাহলে এখান থেকে মোটামুটি কমন হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, কমন হয়ে যাওয়ার কথা। 18 নম্বরের অঙ্কগুলো তোমাদের দিয়েছে সাজেশনের মধ্যে। 18, 19, 20 যাই দিক না কেন, একটা ইনভার্স ম্যাট্রিক্স করা মানে সকল ইনভার্স ম্যাট্রিক্স করা, একই সেম ক্যাটাগরি, তাই না? সেম ক্যাটাগরি। এই গেল হচ্ছে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের গুণন, আর হচ্ছে এই কয়টাই করো আপাতত। ম্যাট্রিক্স নির্ণয় তো খুবই সহজ তোমাদের কাছে লাগার কথা, কারণ ফার্স্ট ইয়ার থেকে তোমরা এটা পড়ে আসতেছো এবং সহজ, সবাই এটা অ্যান্সার করো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। কালকে আমরা একটু সেকেন্ড পার্ট নিয়ে বসবো, কালকে আর একটা ক্লাস নিব, এই রাত 8টাতেই নিব, একটা সেকেন্ড পার্ট নিয়ে বসবো। ঠিক আছে, আজকে থাকুক এই পর্যন্ত। অনেক এটা তো বাবা আমি বলতে পারি না, এখন গণিত ডিপার্টমেন্ট কি করেছে আমি তো জানি না, গণিত ডিপার্টমেন্ট বলতে পারবে ক বিভাগ খ বিভাগ থাকবে কিনা। ঠিক আছে, তো ক বিভাগ খ বিভাগ থাকলেও তোমরা যে ক বিভাগ থেকেই 3টা দেওয়ার চেষ্টা করবা। খ বিভাগ মানে দ্বিতীয় পত্র, যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে দ্বিতীয় পত্র কম দিবা। জটিল সংখ্যা পড়িয়েছি না, কালকে আবারও একটি জটিল সংখ্যা নিয়ে তোমাদের ক্লাস নিব, দু একটা করানো হয় না যেগুলো ইম্পর্টেন্ট, তো ওগুলোর যেগুলো সাজেশনের মধ্যে তোমাদের দিয়েছে, হ্যাঁ, ওগুলো একটু আমি ওই জটিল সংখ্যা নিয়ে একটু করায় দেবো, বুদ্ধি শিখায় দেবো, অঙ্ক মুখস্থ হবে না। তোমাকে আগের দিন প্রশ্ন বলে দিলেও তুমি অঙ্ক মুখস্থ করে পাস করতে পারবা না, যদি তুমি অঙ্ক সম্পর্কে তোমার ধারণা না থাকে। গণিত কিন্তু কঠিন, এই এই কারণে কঠিন কিন্তু। ঠিক আছে, এই কারণে কিন্তু কঠিন। সুতরাং তোমার বুঝে বুঝে করতে হবে যে তুমি কিভাবে ক্যালকুলেশন গুলা করবা। জটিল সংখ্যার ক্লাস তোমাদের দেওয়া আছে, করেছি, ওই জটিল সংখ্যার ক্লাসটা একটু আবার একটু দেখে নি, অনেক কথাবার্তা বলা হয়েছে কিভাবে তুমি ক্যালকুলেশন গুলা করবা, তাহলে আমার ক্লাসটাতে সুবিধা হবে। কালকে আমি সেকেন্ড পার্ট মোটামুটি কভার করে দিব, মোটামুটি তোমরা একটু দেখে রেখো। জটিল সংখ্যা, বহুপদী, আর কি দেওয়া আছে, কৌণিক্স, আর হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি, তাই না? জটিল সংখ্যার বহুপদীটা মোটামুটি সহজ, সময় লাগবে না, সাথে কৌণিকের দু একটা প্রবলেম আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা ইনভার্স ত্রিকোণমিতি। ঠিক আছে, তো এই আর কি, কালকে সেকেন্ড পার্টটা দেখবো। ফার্স্ট পার্টটা তোমরা মোটামুটি যা করেছি, গত ক্লাস নিয়েছি আমরা সরল রেখার উপর, সরল রেখাগুলো কমপ্লিট করে ফেলো, গ্রুপে ছবি দেওয়া আছে, আজকের গুলো আমি ছবি দিয়ে দিচ্ছি। অনেক জুড়ে ক্লাস নিয়েছি, ক্লাসটা হয়তো